আপনারা জানেন যে 8 এপ্রিল আমেরিকা এবং ইরানের ভিতরে একটা 2 সপ্তাহের যুদ্ধবিরতি হয়েছে পাকিস্তানের মধ্যস্থতায়। সুতরাং এটাকে বলা ইসলামাবাদ অ্যাকর্ড, কিন্তু এটা আসলে খুবই একটা ভঙ্গুর যুদ্ধবিরতি, যেটা অলরেডি জেডি ভ্যান্স মার্কিন ভাইস প্রেসিডেন্ট তিনি বলেছেন যেটা খুবই একটা ভঙ্গুর যুদ্ধবিরতি। এবং এই যুদ্ধবিরতি নিয়ে কিন্তু দুটো সমস্যা মেইন দেখা দিয়েছে। একটা হচ্ছে যে হরমুজ প্রণালী কিভাবে খুলবে। আপনারা জানেন যে হরমুজ প্রণালী কিন্তু এখন আটকে আছে। হরমুজ প্রণালী খুলেছিল, 2টা জাহাজ পার হওয়ার পরে আবার বন্ধ করে দিয়েছে। এখন এই হরমুজ প্রণালী এখনো বন্ধ অবস্থায় আছে। এবং দ্বিতীয় হচ্ছে যে এই যে যুদ্ধবিরতি ইরান বনাম আমেরিকা ইসরায়েল, এতে এতে লেবানন অন্তর্ভুক্ত কিনা। লেবানন একটা খুবই একটা ভালো দেশ দর্শক, এখানে অর্ধেক খ্রিস্টান অর্ধেক মুসলমান এবং খুব মিলেমিশে এরা বাস করে। বর্তমান লেবাননের প্রধানমন্ত্রী একজন খ্রিস্টান। তো সেই লেবাননে যখন এই ইরানের সঙ্গে আমেরিকা 2 সপ্তাহ যুদ্ধবিরতি করলো, তখন কিন্তু ইসরায়েল রেগে গিয়ে গণহারে লেবাননে 5 মিনিটের মাথায় 150টা বোমা মারছে। প্রায় এই পর্যন্ত ইসরায়েলের হামলায় প্রায় হাজার হাজার লোক মারা গেছে লেবাননে। মানে এত নির্দয় ইসরায়েল। জানি না আসলে। ট্রাম্প বলতেছে যখন আমরা ইরানের 10 দফা মেনে নিয়েছি তখন এর ভিতরে লেবানন অন্তর্ভুক্ত ছিল না বলে আমরা মনে করেছিলাম, কিন্তু আসলে লেবানন অন্তর্ভুক্ত ছিল। ইরান বলতেছে যে এখানে লেখা আছে যে প্রক্সি দেশগুলো আছে তাদের সেখান থেকেও সব হামলা বন্ধ করতে হবে, কিন্তু আমেরিকা বলতেছে না, আমরা মনে করছিলাম যে লেবানন অন্তর্ভুক্ত ছিল না, লেবানন এই চুক্তির অন্তর্ভুক্ত নয়। কিন্তু ইরান বলতেছে যে না, লেবাননকে ছাড়া আমরা কোনো চুক্তি করব না। যে লেবানন আমাদের হয়ে লড়েছে সেই লেবাননকে বাদ দিয়ে আমরা যুদ্ধবিরতি করব আর লেবাননে আমাদের নিরীহ ভাইয়েরা মরবে, বোনেরা মরবে, এটা হতে পারে না। তো এটা নিয়ে এই সমস্যা তো দেখা দিয়েছে। তো পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনি বলেছেন যে তিনি যখন ট্রাম্পের সঙ্গে আলোচনা করেছেন ইরানের 10 দফা চুক্তি নিয়ে, সেই 8 এপ্রিল ওই যে রাতে বলছে না ট্রাম্প যে একটা সিভিলাইজেশনকে শেষ করে দিবে, তখন নাকি আমেরিকাই পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে ফোন করেছে যে আর তোর মাত্র 1.5 ঘন্টা আছে, তোমরা একটা যুদ্ধবিরতি চুক্তির একটা ড্রাফট তৈরি করো, তাহলে আমি যুদ্ধবিরতি ঘোষণা করব, তাহলে আমার আর পুরো সিভিলাইজেশনকে হত্যা করা লাগবে না, মানে পুরো একদম সভ্যতা ইরানি সভ্যতা ধ্বংস করে দিও, ট্রাম্প বলছে না। তো তার কথা অনুযায়ী একটা খসড়া প্রস্তুত করছে পাকিস্তানের প্রধানমন্ত্রী, এবং সেখানে ছিল যে ইরান সহ লেবানন সহ সকল জায়গায় যুদ্ধ বন্ধ করতে হবে। কিন্তু এখন ট্রাম্প অস্বীকার করতেছে, ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স অস্বীকার করতেছে, এবং ইসরায়েল গণহারে এই লেবানন ইসরায়েলকে মারতেছে। কিন্তু আমেরিকা আসলে মেনে নিয়েই ছিল। যখন পাকিস্তানের সঙ্গে আলোচনা করে 10 দফা স্থির করে, তখনও কিন্তু আমেরিকা জানতো যে এটার ভিতরে লেবানন অন্তর্ভুক্ত। কিন্তু যেই ওদের সন্তান ইসরায়েল বলতেছে না, আমরা লেবানন মানি না, এখন আমেরিকাও সুর পাল্টাইছে। এখন আমেরিকা বলতেছে আমিও লেবানন মানি না। এখন ইরান এটাকে ভঙ্গুর যুদ্ধবিরতি বলে উল্লেখ করে আবারও হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে এবং মধ্যপ্রাচ্যে আবারও আক্রমণ শুরু করেছে। গতকালকে কেবল আরব আমিরাতের উপরেই ইরান 17টা ব্যালিস্টিক মিসাইল এবং 35টা ড্রোন হামলা চালায়, এবং হাফসান গ্যাস কমপ্লেক্সে ধ্বংসাবশেষ পড়ে 2 জন সেই আরব আমিরাতের নাগরিক এবং 1 জন ভারতীয় আহত হয়। এবং ইরান, কুয়েত, কাতার, সৌদি আরব, বাহরাইন এখানে হামলা চালায়, কারণ ইরান বলতেছে যে যেহেতু ইসরায়েল যুদ্ধবিরতি মানতেছে না, সুতরাং আমাদের আর যুদ্ধবিরতি মানার প্রশ্নই আসে না, হরমুজও বন্ধ, এবং আমরা নতুন করে আক্রমণ আবার শুরু করলাম। আবার হরমুজ প্রণালী কিভাবে খুলবে এটা নিয়েও কিন্তু আমেরিকা ইরানের মধ্যে বিরোধ দেখা দিয়েছে। ট্রাম্পের কথা হচ্ছে হরমুজ প্রণালী আগের মতো খোলা থাকবে, যার যখন মনে হবে আসবে যাবে, কিন্তু ইরান বলতেছে না, হরমুজ প্রণালী কখনোই আর আগের মতো খোলা থাকবে না। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণে থাকবে IRGC, ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপস, এবং তারা ঠিক করবে কোন জাহাজ থেকে কি পরিমাণ টোল আদায় করবে এবং সেই টোল কোন মুদ্রায় নিবে, এটা তারা ঠিক করবে, এবং ওমানকে ভাগ দেওয়া হবে। কিন্তু এই হরমুজ প্রণালী আগের মতো ফ্রি চলবে না, এখানে টোল দিয়ে জাহাজকে যেতে হবে। বাট আমেরিকা চায় আগের মতোই ফ্রি চলাচল। সুতরাং এটা নিয়েও ইরান এবং আমেরিকার মধ্যে একটা তীব্র বিরোধ দৃশ্যমান হচ্ছে। এখন রাত পোহালেই পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আলোচনায় বসবেন আমেরিকা এবং ইরান। আমেরিকার পক্ষ থেকে আছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, তারপরে মধ্যপ্রাচ্য বিষয়ক ট্রাম্পের উপদেষ্টা স্টিফেন হুইটকফ এবং ট্রাম্পের জামাতা জেরার্ড কুশনার। আর ইরানের পক্ষে থাকবেন ইরানের পার্লামেন্টারি স্পিকার গালিবাফ এবং আরো ঊর্ধ্বতন কর্মকর্তারা। এই যে 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে লেবানন অন্তর্ভুক্ত কিনা এটা নিয়ে কিন্তু একটা তীব্র বাদানুবাদ হবে। এখন যদি ইরান মেনে নেয়, আচ্ছা তোমরা লেবাননে যা মারো, আমরা ইরানের সঙ্গে যুদ্ধবিরতি হল 2 সপ্তাহের, সেক্ষেত্রে লেবাননে ইসরায়েল আক্রমণ চালাতে থাকবে। পরবর্তীতে হয়তো ইরান একটু শক্তিশালী হয়ে ইরান হয়তো পাল্টা প্রতিশোধ পরবর্তী নিতে পারবে। আর যদি ইসরায়েল বলে ঠিক আছে তাহলে আমরা লেবানন সহ মেনে নিলাম যুদ্ধবিরতি, তাহলে তো এটা হয়ে গেল। কিন্তু আমার মনে হয় যে ইরান লেবাননের হেজবুল্লাহদেরকে ত্যাগ করবে না, কারণ ইরানের বিপদের দিনে এই লেবাননের হেজবুল্লাহরা এবং ইয়েমেনের হুতিরা তারা ইরানের পক্ষে ছিল। সুতরাং ইরান তাদেরকে বাদ দিয়ে কোনো চুক্তিতে রাজি হবে না, এবং হরমুজ প্রণালী তারা
ওপেনলি আগের মতো ছেড়ে দিবে না বলে আমার বিশ্বাস। এখন কি হয় বলা যায় না। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এই আলোচনা রাত পোহালেই শুরু হওয়ার কথা রয়েছে। এখন ইসরায়েলের লক্ষ্য হচ্ছে যে আস্তে আস্তে ইরানকে দুর্বল করা, ইরানকে দুর্বল করতে 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 তারপর ফিলিস্তিনের গাজার মতো যেমন সাইজ করছে ওভাবে গণহারে সাইজ করা। কিন্তু ইরান এটা বুঝতে পেরে ইরানের কথা হচ্ছে যে কখনোই আমরা মাথা নত করব না, আমরা কোনো চুক্তি মুক্তিতে রাজি হব না যদি আমাদের এই 10 দফা মেনে না নেওয়া হয়। এখন আমি যতটুকু মনে করি যে এই চুক্তি সফল হওয়ার সম্ভাবনা খুবই কম, যদিও আমরা দেখতেছি। তো আমি ওই যে এস্তোনিয়া বিশ্ববিদ্যালয়ের যে প্রফেসর আমিনুল ইসলাম ভাই, তার একটা পড়ে শোনায়, তার একটা পোস্ট তিনি লিখেছেন যে ইরানে যুদ্ধবিরতির পর ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এখন মধ্যপ্রাচ্যে আছে। এখন প্রশ্ন হচ্ছে যে সে মধ্যপ্রাচ্যে কেন গিয়েছে? সেটা হচ্ছে যে আরব দেশগুলোকে কিভাবে নিরাপত্তা দেওয়া যায় এটা নিয়ে আলোচনা করতে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার গিয়েছেন। তিনি আজকে মধ্যপ্রাচ্যে থাকা একটি ব্রিটিশ ঘাঁটিতে গিয়েছিলেন। তখন বিবিসি সাংবাদিক তাকে প্রশ্ন করেছে যে ট্রাম্প তো বলছে যে আপনারা নাকি আর ট্রাম্পের বন্ধু না, কারণ ট্রাম্প বলছে ইউরোপ আমাদের বন্ধু না, ন্যাটো একটা কাগজে বাঘ, এছাড়াও ট্রাম্প ব্যক্তিগতভাবে আপনার। এই ব্রিটিশ প্রধানমন্ত্রী সাংবাদিক বলতেছে যে ট্রাম্প ব্যক্তিগতভাবে আপনার অনেক সমালোচনা করেছে, তো আপনার কোনো মন্তব্য আছে কিনা এই বিষয়ে? তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার বলেছেন যে আমি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী, আমি আমেরিকার প্রধানমন্ত্রী না, আমি আমার দেশের স্বার্থ দেখব। আই এম হিয়ার টু সার্ভ মাই কান্ট্রি, নট টু সার্ভ আমেরিকা। অন্য দেশের কোন প্রেসিডেন্ট কি বলেছে এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। তাছাড়া আইনের ঊর্ধ্বে কেউ নয়, নো ওয়ান অ্যাবভ দ্য ল। আমি তো একটা বেআইনি যুদ্ধে জড়িয়ে পড়তে পারি না। এরপর ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছে যে আমেরিকা আরব দেশগুলোর নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, এই কারণে আমি আসছি যে কিভাবে এই আরব দেশগুলোর নিরাপত্তা দেওয়া যায়। অর্থাৎ এই আরবরা এখন আমেরিকার কাছ থেকে নিরাপত্তা না পেয়ে অন্য দেশগুলোর কাছে নিরাপত্তা চাইতেছে। এবং ওই সাক্ষাৎকারের পর, মানে ব্রিটিশ প্রধানমন্ত্রী যে ইন্টারভিউ দিয়েছেন বিবিসিকে, ওই সাক্ষাৎকারের পর ট্রাম্প তার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছে যে ইউরোপ আমাদের বিপদে সাহায্য করেনি, ভবিষ্যতেও করবে না, সুতরাং ইউরোপ আমাদের বন্ধু নয়। ট্রাম্প বলতেছে ইউরোপ আমাদের বন্ধু নয়। তো এই সব কিছু শুরু হয়েছিল ট্যারিফ দিয়ে, ওই যে ট্যারিফ, বাণিজ্য চুক্তি, ট্যারিফ এগুলো। তো ট্রাম্প এই পর্বে ক্ষমতায় আসার পরই ইউরোপ সহ জগতের সকল দেশের উপর শুল্ক আরোপ করতে থাকে এবং তখনই ইউরোপিয়ানরা ভীষণ বিরক্ত হয়েছিল। এরপর যখন সে ঘোষণা করলো যে ডেনমার্কের গ্রিনল্যান্ড আমার চাই, কারণ ওই গ্রিনল্যান্ডের নিচে অনেক প্রাকৃতিক সম্পদ আছে, তখনই ইউরোপিয়ানরা বুঝে গিয়েছিল যে আমেরিকার সাথে আর থাকা যাবে না। আজকে একটি ব্রিটিশ পত্রিকা শিরোনাম করেছে যে হাউ ট্রাম্প ইজ ডিস্ট্রয়িং দ্য আমেরিকান এম্পায়ার, মানে ট্রাম্প কিভাবে আমেরিকান সাম্রাজ্যকে ধ্বংস করতেছে। তো ওই পত্রিকার নিচে একজন ব্রিটিশ ভদ্রলোক কমেন্ট করেছে যে নট ডিস্ট্রয়িং, ইটস অলরেডি ডিস্ট্রয়েড, মানে ধ্বংস করতেছে না, এটা অলরেডি ধ্বংস হয়ে গেছে। একজন র্যান্ডম সাধারণ মানুষ এই মন্তব্য করেছে। আপনি হয়তো ভাবতে পারেন যে এই মন্তব্যকে খুব বেশি আমলে নেওয়া উচিত না, কিন্তু আপনি এখন আমেরিকার যে কোনো টেলিভিশন বা পত্রিকা পড়েন, দেখবেন একই রকম আলোচনা চলতেছে। একটু আগে ফক্স নিউজ বলতেছে, একজন ট্রাম্পের রিপাবলিকান সমর্থক একটা টেলিভিশন ফক্স নিউজ, সেখানে বিজ্ঞ আলোচকরা কি নিয়ে আলোচনা করেছে যে আমেরিকা কি তাহলে পৃথিবীতে নিজেদের প্রভাব হারিয়ে ফেলতেছে। প্রায় সবাই বলতেছে যে আমেরিকার প্রভাব এখন কমতে শুরু করেছে। এমনকি একজন আলোচক বলেছে যে আসলে পাকিস্তান না, ট্রাম্পই পাকিস্তানকে দিয়ে জোর করে এই যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়াইছে। সে অবশ্য এর পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করতে পারে নাই, কিন্তু এমনটা আমাদেরও মনে হয় যে যদিও কোনো প্রমাণ নেই। আপনাদের একটি উদাহরণ দেই, এই যুদ্ধ শুরু হবার পর এখন যা হয়েছে সেটা হচ্ছে যে ইরান এই মুহূর্তে পুরো পৃথিবীর তেল গ্যাসের 20% নিয়ন্ত্রণ করতেছে। এটাই বাস্তবতা। পৃথিবীর সবচাইতে বেশি তেল গ্যাসের পরিমাণ এখন নিয়ন্ত্রণ করতেছে ইরান, এবং পৃথিবীর আর কারো কোনো সাধ্য নাই এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়া। শিকাগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রবার্ট পেগাস বলেছেন যে দিস ইজ এ ম্যাসিভ শিফট অফ গ্লোবাল পাওয়ার, মানে এটা বিশ্ব ক্ষমতার বড় ধরনের পরিবর্তন। আপনাদের জানিয়ে রাখি যে রাশিয়ান সরকারি সংবাদ সংস্থা তাস নিউজ একটু আগে রিপোর্ট করেছে যে ইরান এখন দিনে 15টা জাহাজ হরমুজ প্রণালী দিয়ে
পার হতে দিচ্ছে। আচ্ছা, 15টা জাহাজ পার হতে দিচ্ছে, এটা আমিনুল ইসলাম বলতেছে। 15টা জাহাজ ছাড়তেছে। এরপর তারা বলতেছে যে ধারণা করা হচ্ছে যে প্রতি জাহাজ থেকে ইরান $2 মিলিয়ন নিতেছে। অর্থাৎ ইরান আসলে বিশ্ব শক্তির উদীয়মান এক গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসাবে আবির্ভূত হয়েছে। এখন প্রশ্ন করতে পারেন যে কেন আমি কথা বলতেছি। তখন ব্রিটিশ অধ্যাপক মাইকেল ক্লার্ক আজ স্কাই টেলিভিশনকে বলেছেন যে $2 মিলিয়ন মূল বিষয় না, বিষয়টা হচ্ছে পাওয়ার। আপনাদেরকে সহজে বুঝিয়ে বলি, ধরুন সাধারণ নাগরিক হিসাবে আমরা সরকারকে ট্যাক্স দিই তো কেন দিই? আমরা জানি ট্যাক্স না দিলে সরকার আমাদের বিরুদ্ধে মামলা করতে পারে, জেলে ভরে দিতে পারে, অর্থাৎ সরকারের সেই ক্ষমতা আছে, আমরা তাই সরকারকে ট্যাক্স দিই। আর যদি সরকারের কোনো ক্ষমতা না থাকে, কেউ ট্যাক্স দিবে না তো। এটাই হচ্ছে বাস্তবতা। এখন এই যে ইরান একটা জাহাজ থেকে $2 মিলিয়ন করে রাখতেছে, আবার জাহাজগুলো দিচ্ছে, কেন দিচ্ছে? কারণ ইরানের সেই ক্ষমতা আছে নেওয়ার, এটা জাহাজগুলো বোঝে। এখন হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ মানেই হচ্ছে ইরান এই টাকা দিয়ে 6 মাস থেকে 1 বছরের মধ্যেই পারমাণবিক অস্ত্র বানিয়ে ফেলবে। ওরা এর মাঝেই গ্লোবাল পাওয়ার হিসাবে আবির্ভূত হয়েছে। এই যখন অবস্থা, তখন আগামীকাল শুরু হতে যাওয়া এই যে আলোচনা, ইসলামাবাদ আলোচনা আমেরিকা এবং ইরানের মধ্যে, সেটা কেমন হবে? আমেরিকা কি মেনে নেবে ইরানের সকল শর্ত? কারণ যেই 3 ব্যক্তিকে ট্রাম্প আলোচনা করার জন্য পাঠিয়েছে, আমেরিকান সামরিক বিশেষজ্ঞ ম্যাকগ্রেগর, যিনি কিনা নিজেই আগে ট্রাম্পের সঙ্গে ট্রাম্পের আগের আমলে কাজ করেছেন, তিনি বলেছেন যে এই 2 জনই হচ্ছে আমেরিকায় ইসরায়েলের এজেন্ট, মানে ওই যে স্টিভ হুইটকফ এবং জেরার্ড কুশনার। শুধু জেডি ভ্যান্সকে ইরান কিছুটা বিশ্বাস করে, বাকি 2 জন ইসরায়েলের এজেন্ট। তাহলে এদের সঙ্গে একটা সফল আলোচনা কিভাবে করবে? পারবে না তো। তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মারান্ডি আজকে চাইনিজ ইংরেজি টেলিভিশন জিসিএনকে বলেছেন যে ইরানিরা আমেরিকাকে আর বিশ্বাস করে না। এই যুদ্ধবিরতির প্রস্তাব আমেরিকা দিয়েছে, ইরান নয়। এটি একটি অত্যন্ত ভঙ্গুর যুদ্ধবিরতি। তবে আমেরিকা যদি ইরানের 10 দফা প্রস্তাব মেনে নেয়, তাহলেই সেটা হবে যুদ্ধবিরতি। আর তা না হলে ইরান যুদ্ধ করেই নিজেদের অধিকার আদায় করে নিবে। এবং সামরিক সক্ষমতায় ইরান এগিয়ে আছে বলে অন্তত আমি মনে করি না, কিন্তু কৌশলগতভাবে ইরান এই যুদ্ধে এমন ভাবে এগিয়ে আছে যে দেশটা আসলে পুরো পৃথিবীর তেল গ্যাসের 20 ভাগের উপর ছুরি ধরে বসে আছে। এখানে কারো কিচ্ছু করার নেই। আমেরিকা ইসরায়েল বোম মেরেও কিছু করতে পারবে না। এদিকে আমেরিকা গণমাধ্যমগুলো এখন সকাল বিকাল ইসরায়েলকে দোষ দিচ্ছে এই পরিস্থিতির জন্য। এমনকি ট্রাম্পের রিপাবলিকান পার্টির অনেকেই এখন ইসরায়েলের সমালোচনা করতেছে। এইসব দেখে আমার মনে হচ্ছে যে এই যুদ্ধে যদি শেষমেশ আমেরিকা হেরে গিয়ে লেজ গুটিয়ে পালায়, এরপর ট্রাম্প কোনো এক রাতে ওর যে ট্রুথ সোশ্যাল, ওর সামাজিক মাধ্যম, সেখানে লিখবে যে এসবের জন্য ইসরায়েলরাই দায়ী। আমি তো যেতে চাই নাই, নেতানিয়াহু আমাকে জোর করে নিয়ে গেছে, ইসরায়েলের সঙ্গে আমি আর কোনো সম্পর্ক রাখবো না। সম্ভাবনা উড়িয়েও দেওয়া যাচ্ছে না। আমেরিকা যদি নিজেদের সবচাইতে কাছের মিত্র ইউরোপের কাছ থেকে দূরে সরে যেতে পারে, যদিও আমেরিকান আসলেও ইউরোপিয়ানরাই দূরে সরে যাবে, সেক্ষেত্রে ইসরায়েলের কাছ থেকেও তো আমেরিকা দূরে সরে যেতে পারে, তাই না? পারতেও পারে, বাট এটা আমিনুল ইসলাম বলতেছেন, কিন্তু আমি মনে করি না। আমি মনে করি আসলে আমেরিকা ইসরায়েলকে কখনো ছাড়বে না, কারণ এগুলো হচ্ছে মানে বাপ ছেলে আর কি। ট্রাম্প সাধারণত কোনো কিছুর দায় অন্যের উপর চাপিয়ে দেওয়া তার অভ্যাস, এবং আমার ধারণা সে এই পরাজয়ও ইসরায়েলের উপর চাপিয়ে দেবে। আর যদি এটি হয়, তাহলে পৃথিবীব্যাপী সাম্রাজ্যবাদী শক্তিগুলো আর কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। তাই আগামীকালের আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক যেমনটা ইরানের ভাইস প্রেসিডেন্ট আজকে বলেছেন যে আগামী কয়েক ঘন্টা ইরানের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শুধু ইরান নয়, বাংলাদেশ সহ পৃথিবীর সকল দেশের জন্য আগামী কয়েক ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ। ধন্যবাদ।